ও ভাই রে ভাই, এবার ঢাকার বুকে প্রকাশ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিশাল বিক্ষোভ মিছিল। দিন দিন বাড়ছে আওয়ামী লীগের জটিকা মিছিল। 5 আগস্টের পর গত মে মাস পর্যন্ত প্রকাশ্যে চোখে পড়ার মতো সেভাবে কার্যক্রম চালাতে দেখা যায়নি দলটির নেতাকর্মীদের। কর্মসূচি ঘোষণা দিয়েও তা পালন করতে ব্যর্থ হয়েছে আওয়ামী লীগ। তবে গত জুন জুলাই আগস্ট থেকে ধীরে ধীরে মিছিল শুরু করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তবে সম্প্রতি অন্যান্য মাস থেকে আগস্ট সেপ্টেম্বরে বেড়েছে আওয়ামী লীগের জটিকা মিছিল। আগের তুলনায় আওয়ামী লীগের মিছিলে নেতাকর্মীদের অংশগ্রহণও বেড়েছে দ্বিগুণ হারে। রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যানার নিয়ে, মোটরসাইকেল নিয়ে বিক্ষোভ মিছিল করছে তারা। কিন্তু আজ শুক্রবার বেলা 2টার দিকে ঢাকার উত্তরায় বিশাল বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। যে প্রতিটা দিন কি পরিমাণ দৌড়ের ওপর, আতঙ্কের ওপর, ভয়ের ওপর তারা আছেন। কারণ আওয়ামী লীগের রাজনীতি তারা নিষিদ্ধ করে দিয়েছেন বটে, কিন্তু আওয়ামী লীগের রাজনীতি তো তারা দেশে বিদেশে কোথাও বন্ধ করতে পারেননি। এবং সেই আতঙ্কে ভয়ে আওয়ামী লীগের মিছিল কতটা ঘন ঘন হচ্ছে, আওয়ামী লীগের মিছিলের আকার কেন ক্রমাগত বাড়ছে, আওয়ামী লীগের আরো নেতাকর্মী কেন গ্রেফতার করা যাচ্ছে না, এখনো কি করে আওয়ামী লীগ সহ তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শহরে শহরে বাসা ভাড়া করে থাকছে, এসব পর্যন্ত ঠেকাতে আইনি ব্যবস্থা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে ব্যবস্থা, জবরদস্তি সব চালু রেখেছেন আসিফ নজরুলেরা। কারণ তাদের মূল আতঙ্ক যে কোনো সময় আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে তাদের এই নিষেধাজ্ঞার বেড়াজাল ভেঙে বিপুল বিক্রমে চলে আসবেন। ডক্টর ইউনূস বিদেশি সাংবাদিক মেহেদী হাসানের সঙ্গে ওই সাক্ষাৎকারে নিউ ইয়র্কে কিন্তু এই ভয় রাগঢাক করেন নাই। তিনি বলেই দিয়েছেন, একদিকে তো বলেছেন তাকে 50 বছর লোকে চায়, কিন্তু এই কথাটাও বলেছেন যে একটা পক্ষ নাকি স্বপ্ন দেখে যে শেখ হাসিনা, আওয়ামী লীগ প্রবল বিক্রমে বাংলাদেশের রাজনীতিতে ফিরবে এবং সবকিছু ঠিক আগের মতো হয়ে যাবে। শেখ হাসিনা বাংলাদেশে ফিরে বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রে চলে আসবেন। তার মানে ডক্টর ইউনূস, আসিফ নজরুল এরা তো জানেন যে এদের ঘুম হারাম হয়ে গেছে এই এক দুঃস্বপ্ন দেখতে দেখতে। তাহলে অদূর ভবিষ্যতেও আমি কোনো সম্ভাবনা দেখি না। এই কথাটা যখন ডক্টর আসিফ নজরুল বলেন, তিনি জানেন ওই সম্ভাবনার ভয়ে প্রতিদিন কিভাবে রাতের ঘুম হারাম হচ্ছে তাদের। দেখেন, বাংলাদেশটাই এমন অবস্থায় পৌঁছেছে যে কার মুখে যে কি কথা, মানে কে যে কাকে ক্রিকেট খেলতে দেবেন, কে যে কাকে রাজনীতি করতে দেবেন, এগুলো যে কে ঠিক করছেন সে নিয়ে এক রকমের হাস্য রস প্রশ্ন তোলা যেতেই পারে। সাকিব আল হাসান শুভ জন্মদিন আপা লিখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ওই স্ট্যাটাস দেওয়ার পর শুধু আসিফ মাহমুদ, সজীব ভুইয়া এই চ্যালেঞ্জ জানিয়ে দিয়েছেন যে কোনোদিন আর সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলতে পারবে না। তাই নয়, সার্জিস আলম, জাতীয় নাগরিক পার্টির বড় নেতা সার্জিস আলম, তিনি ফেসবুকে রীতিমতো সাকিব আল হাসানের মতো একজন বিশ্বমানের তারকাকে মুখ খারাপ করে গালি দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, সার্জিস আলম লিখছেন, টাকার কাছে নিজেকে বেচে দেওয়া তোর মতো লোভী শুয়োর রক্তে কেনা বাংলাদেশের জার্সি বাংলাদেশের মাটিতে আর কোনোদিন গায়ে দিতে পারবে না। মানে তিনিও নিদান দিচ্ছেন সাকিব আল হাসানের গায়ে বাংলাদেশের জার্সি উঠতে পারবে না। কিন্তু দেখেন, এই সার্জিস আলম রক্তে কেনা বাংলাদেশে ক্ষমতার কেন্দ্রে বসে শুধু যে প্রথমেই গত বছর সেপ্টেম্বর মাসেই মানে বন্যা ত্রাণের কোটি কোটি টাকা মেরে দিলেন তাই নয়, এরপর যখন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব দিয়ে তাকে বলা হলো, ডক্টর ইউনূস রীতিমতো তার হাতে 100 কোটি টাকা তুলে দিয়ে বললেন যে তারা যে দাবি করেন হাজার হাজার নিহত হয়েছেন, 2000 জুলাই আগস্ট মাসে নিহত হয়েছেন, নিহত এবং আহতদের একটা তালিকা করতে সার্জিস আলম 50 কোটি টাকা সেখান থেকে মেরে দিলেন। কিন্তু এখন পর্যন্ত আহত নিহতদের পূর্ণাঙ্গ তালিকা সরকার করতে পারে নাই। এহেন সার্জিস আলম কিন্তু
2024-এর আগস্টের পর থেকে ক্ষমতার কেন্দ্রে এসে এমন জাদুর কাঠি পেয়েছেন যে 150 গাড়ি বহর নিয়ে তিনি তার বাড়ির এলাকায় জনসংযোগ করতে যান, হেলিকপ্টার নিয়ে যখন তখন এলাকায় চলে যান এবং গ্রামীণ শীতবস্ত্র বিতরণ করতে গেলেও হেলিকপ্টার ছাড়া তাকে তার এলাকায় যেতে দেখা যায় না। এহেন সার্জিস আলম এখন বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ রেকর্ডধারী ক্রিকেটারদের দিকে আঙুল তুলে তাকে শুয়োর বলে গালি দিচ্ছেন আর বলছেন এর গায়ে কিছুতেই তিনিও নাকি জার্সি উঠতে দেবেন না। সার্জিস আলমও ভাবছেন তার এই বাপদাদার সম্পত্তি, যেই সম্পত্তিতেই নাকি 150 গাড়ি নিয়ে তিনি তার বাড়ি যাচ্ছেন উত্তরবঙ্গে, সেই বাপদাদার তালুক তার সারা জীবন টিকে থাকবে। দেখেন মীর মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ, তিনি সাকিব আল হাসানের পোস্টের নিচে গিয়ে কমেন্ট করেছেন। তিনি গিয়ে লিখেছেন, আপনাকে দেখলেই মনে চরম ঘৃণা আসে, তারপর মনে হয় আপনার 3টা বাচ্চা আছে, তাদের কোনো দোষ নেই। আমার মা যা দেখেছেন তা যেন আপনার বাচ্চাদের মাকে সহ্য করতে না হয়, মানে সরাসরি প্রচ্ছন্ন হুমকি দিলেন। এই মীর স্নিগ্ধ দেখেন যখন সার্জিস আলম ইউনূসের দেওয়া শহীদ পরিবারগুলোর জন্য 100 কোটি টাকার 50 কোটি টাকা খরচ করে ফেললো, আহত নিহতদের কোনো তালিকা করলো না, 3 মাস পর সার্জিস আলম সেই বেতন আরো 50 কোটি টাকা খরচের দায়িত্ব মীর স্নিগ্ধর হাতে তুলে দিল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের তরফে শহীদদের তালিকা করার জন্য। মীর স্নিগ্ধ 50 কোটি টাকা খরচ করে ফেললেন, 100 কোটি টাকা খরচ হয়ে গেছে, এখন পর্যন্ত জুলাই শহীদদের কোনো পূর্ণাঙ্গ তালিকা হয় নাই। এই মীর স্নিগ্ধ 2024-এর আগস্ট সেপ্টেম্বরের পর সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে দিয়ে বলতেন যে যমজ ভাই মরে যাওয়ার পর আর নাকি তার মুখে কোনো হাসি নাই, অথচ আমরা দেখলাম এই মীর স্নিগ্ধ 3 মাস যেতে না যেতে হাসি মুখে বিয়ে করছেন, তারপর মাসখানেক যেতে না যেতে ইউরোপ সফরে বেরিয়ে পড়ছেন এবং সব সময় এই সফরগুলোয় গিয়ে ব্যাপক হাসি মুখে ছবি তুলছেন আর তার ভাইয়ের অর্জিত সম্মান উপভোগ করছেন। শহীদ পরিবারগুলো প্রশ্ন তুলছে এই মীর মুগ্ধর ভাই কেন অন্য শহীদ পরিবারগুলোর থেকে সবসময় এগিয়ে থাকবে? মীর মুগ্ধর বাবা বিএনপির সমাবেশে গিয়ে দাবি করেছেন তাকে সংসদ সদস্য পদে মনোনয়ন দিতে হবে এবং এখন বিএনপি থেকে নির্বাচন করবার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন। তার মানে নির্বাচনও করবেন তারা, সেটা হোক বিসিবির নির্বাচন কিংবা হোক সংসদ সদস্য পদের নির্বাচন, আজীবন ক্ষমতায়ও থাকবেন তারা। সাকিব করলে দোষ, আর যদি তারা করেন, আসিফ মাহমুদ সজীব ভুইয়া করেন, মীর মুগ্ধর বাবা করেন, তাহলে সেটা লীলা খেলা, মানে সেই নির্বাচন করা ঠিক আছে। সাকিব আল হাসান কোন রাজনৈতিক দলের পক্ষ নিয়ে নির্বাচন করলে সেটা অন্যায় হয়ে গেছে। এসব লজিক, এসব যুক্তি বুঝিয়ে এই দাপটবাজির রাজনীতি করে আর কতদিন ক্ষমতায় টিকে থাকা যাবে? দেখেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া যে কাজটা করলেন, সাকিব আল হাসানের রাজনীতি যেমন তিনি সমর্থন করেন না, সেজন্য সাকিবকে চিরতরে বাংলাদেশের ক্রিকেট ছাড়া করবার প্রতিজ্ঞা, শপথ তিনি ঘোষণা করলেন, ঠিক তেমনি তামিম ইকবাল কেন বিএনপি নেতাদের পুত্র নিয়ে প্যানেলে এলেন এবং কেন একটা রাজনৈতিক দলের সমর্থন নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন করতে এলেন, এই প্রসঙ্গ তুলে তিনি এখন কিন্তু তামিম ইকবালকেও বাংলাদেশের ক্রিকেট ছাড়া করবার সব ব্যবস্থা করে ফেলেছেন। তার মানে তাদের জন্য পুরো বিষয়টাই এমন যে ততদিনই তারা তালুক তাদের হাতে রাখতে পারছেন, তাদের সমর্থনে রাখতে পারছেন, নিজেদের লুটপাট চালিয়ে যেতে পারছেন, যতদিন তারা আর সবাইকে ওই জায়গা থেকে অনেক অনেক দূর রাখছেন। এই সূত্র মিলিয়ে আসিফ নজরুল ইউনূসেরা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করে রাখতে চায়। যতদিন নিষিদ্ধ থাকবে ততদিনই ক্ষমতায় থাকার স্বপ্ন দেখে। আসিফ মাহমুদ সজীব ভুইয়ারা স্বপ্ন দেখেন যে তারাও সাকিব তামিমকে ক্রিকেট থেকে যত দূরে রাখবেন ততই ক্রিকেট সহ বাংলাদেশের আরো আরো ক্ষমতার সব কেন্দ্র তাদের দখলে থাকবে।
তবে ইউনূস, আসিফ নজরুল, আসিফ মাহমুদ, সজীব ভুইয়াদের যেমন ঘুম আসে না আওয়ামী লীগের মিছিলের সম্ভাবনায় আর আওয়াজে আর খবরে, ঠিক তেমনি সাকিব আল হাসান IL T20 মানে দুবাইয়ের যে T20 লিগটিতে খেলছেন সেই ওয়েবসাইটে খুব বড় বড় করে সাকিব আল হাসানের নামের পেছনে বাংলাদেশের অলরাউন্ডার যেমন লেখা আছে, বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ অলরাউন্ডার বা ক্রিকেটার সে কথা যেমন লেখা আছে সাকিব আল হাসান সম্ভবত তার প্রজন্মেরই সেরা অলরাউন্ডারদের একজন। সাকিবের যে রেকর্ড সেটা আন্তর্জাতিক অঙ্গনে তার দক্ষতা, তার পরিশ্রম, তার মেধার পরিচায়ক। কোন মবের রাজত্ব কায়েম করে কারো জবরদস্তিতে সাকিব আল হাসান হয়ে ওঠেননি। ঠিক যেমন বাংলাদেশের ইতিহাসে হঠাৎ ক্ষমতায় যাওয়ার লোভে চোখ চকচক করতে করতে কোন ভুইফোড় দল হিসেবে গড়ে ওঠেনি আওয়ামী লীগ। এই সব কিছু মাথায় রাখলে বুঝতে অসুবিধা হয় না পিপিলিকার পাখা ওড়ে মরিবার তরে এবং অনেকেই মরণের পথে হাঁটছেন বলেই ৮৬ বছর বয়সে ৫০ বছর ক্ষমতায় থাকার স্বপ্ন দেখছেন। সাকিব আল হাসানকে আর ক্রিকেট খেলতে দেবেন না এমন হুমকি দিচ্ছেন আওয়ামী লীগ অদূর ভবিষ্যতেও কখনো আর রাজনীতি করতে পারবে এমন কথা মনে করেন না তারা। এসব প্রলাপ না অপলাপ না বিলাপ তা দেখবার জন্য বাংলাদেশের মানুষ নিশ্চয়ই অপেক্ষা করছে। নেই মাস্ক, নেই হেলমেট, নেই কোনো গ্রেফতারের ভয়, এসবেও যেন দমিয়ে রাখা যাচ্ছে না আওয়ামী লীগকে। যত সময় যাচ্ছে কোনোভাবেই আটকানো যাচ্ছে না আওয়ামী লীগের জটিকা মিছিলকে। দিন দিন আরো বড় হচ্ছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের মিছিল, যা ইউনূস সরকারের মহা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।